কাহিনীর শুরুতেই আমরা দেখি যে গভীর রাতে একটি মেয়ের কানে অদ্ভুত এক আওয়াজ ভেসে আসে। যেই আওয়াজ শুনে তার পাশে বসে থাকা বিড়ালটাও সতর্ক হয়ে জানালায় উঠে বসে পড়ে। আর ওই বাচ্চা মেয়েটি ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যায়। ওখানে দাঁড়িয়ে নিচে তাকিয়ে সে রাস্তায় এমন একটা হাত দেখতে পায়, যেই হাতটা ওখানকার ডাস্টবিনের চেয়েও বড় ছিল। ঠিক তখনই অচানক ওই হাতের মালিক ওপরের দিকে তাকায়, আর ওখান থেকে সোজা তার নজর পড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ওই বাচ্চা মেয়েটির দিকে। যার পর সে ধীরে ধীরে দাঁড়া হয়, আর ওই বাচ্চা মেয়েটির সামনে এসে হাজির হয় বিল্ডিং এর চেয়েও বড় একটি দানব। ধরা পড়ে যাওয়ার ভয়ে বিশাল ওই দানব সোজা সোফি নামের ওই বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে আসে। তাকে দেখে তো ভয় পেয়ে সোফি কাঁপতে কাঁপতে বিছানার চাদর মুড়ে শুয়ে পড়ে, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই বিশাল বড় একটা হাত ঘরের ভিতরে প্রবেশ করে আর ওই কম্বল সমেত তাকে তুলে নিয়ে যায়। তারপর ওই দানব সোফিকে নিয়ে রাস্তায় দৌড়তে শুরু করে। যখনই তার সামনে কোনো গাড়ি আসতো তখনই সে নিচু হয়ে কোনো দেয়ালের মতো করে বসে পড়তো, আর রাস্তায় হাঁটতে বেরোনো লোকেদের দেখলেই সে রাস্তার লাইট ঢেকে দিত, যাতে সে অন্ধকারে লুকিয়ে থাকতে পারে। এরপর যখন অচানক তার সামনে একটা গাড়ি চলে আসে তখন সে তার সামনে থাকা ট্রাকে এমনভাবে উঠে পড়ে যেন সে কোনো পণ্য। এরপর সে যখন মানুষের জনবসতির থেকে অনেকটা দূরে চলে যায় তখন সে তার সম্পূর্ণ গতিতে ছুটতে শুরু করে। সমুদ্র পার করে সে এক লাফে পাহাড়ের চূড়ায় উঠে পড়ে। উঁচু পাথরের ওপর পা রেখে সে শক্তি যোগায়, আর আকাশের বিদ্যুৎ চমকানো মেঘ চিরে দুনিয়ার অদ্ভুত একটি জায়গায় গিয়ে পৌঁছায়, যেই জায়গাটাকে দানবের দুনিয়া বলা হতো। ওখানে পৌঁছে ওই দানব সোফিকে তার বাড়িতে নিয়ে যায় আর তাকে ঘরের এক কোণায় ঝুলিয়ে রাখে। সোফি ভয়ে ভয়ে চারিদিকে লক্ষ্য করে। ওখান থেকে সে দেখে যে ওই দানব গুনগুনিয়ে গান গাইতে গাইতে ছুরি ধার দিচ্ছে। যেই ছুরির চকমকে আওয়াজ শুনে তার আত্মা শিউরে ওঠে। এখন সোফি প্রচন্ড ভয় পেয়ে গেছিল, তাই সে এখান থেকে পালানোর কথা ভাবে আর ধীরে ধীরে ওই কম্বল ধরে ওপরে উঠে আসে। ওখান থেকে একটা গাছের ডালের ওপর দিয়ে হেঁটে সে জানালার কাছে চলে আসে, আর সে ওই জানালার গ্রিল খোলার চেষ্টা করে। সে তার সম্পূর্ণ জোর লাগিয়ে দেয়, তবুও সে ওই জানালায় একটু নড়াতেও পারে না। ঠিক তখনই ওই দানব তাকে দেখে ফেলে আর কোনো কিছু না বলে সোজা তাকে একটা তাওয়ার ওপরে তুলে নেয়। তারপর সে তার হাতে বিশাল ধারালো ছুরি তুলে ধরে। এসব দেখে তো সোফি ভয়ে গুটিসুটি হয়ে যায়, কিন্তু তখনই ওই দানব জোরে জোরে হেসে ওঠে। সে তাকে বলে যে সে অন্যান্য সব দানবের মতো না, সে তো শুধুমাত্র বিশেষ এক ধরনের সবজি খায়, যেই সবজিকে সে বড় নাকওয়ালা শশা বলতো। শুধু তাই না, এমনকি সে তো তাদের দানব গোষ্ঠীর সবচেয়ে ছোট দৈত্য ছিল। কিন্তু যেহেতু সোফি তাকে দেখে ফেলেছিল তাই তখন তাকে বাধ্য হয়ে সোফিকে এখানে নিয়ে আসতে হয়েছে, যাতে সে মানুষের দুনিয়ায় এইসব দানবের রহস্য ফাঁস না করে দেয়। কেননা মানুষের দুনিয়ার রানী যদি এই ব্যাপারে জানতে পারত তাহলে সে তার সেনাবাহিনী নিয়ে এসে এখানে আক্রমণ করে দিত। তার মুখে এসব কথা শুনে যখন সোফির এতটুকু ভরসা হয় যে এই দানব তাকে খাবে না, তখন তার ভয় একটু কমে আর সেও একটু সাহস দেখাতে শুরু করে। ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে লালন পালন হওয়া সোফির লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাওয়ার ভালোই অভ্যেস ছিল। ওখানেই ওই বুড়ো দৈত্য তাকে হাতে তুলে ধরে তাকে সোজা সাপটা সতর্ক করে দেয় যে সে যেন এখান থেকে পালানোর চেষ্টা না করে, কেননা বাইরে ঘুরে বেড়ানো মানুষ খেকো দৈত্য দানবেরা তাকে জ্যান্ত গিলে খেয়ে ফেলবে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে এখন থেকে সোফিকে সারা জীবন এখানেই থাকতে হবে। বাইরে থেকে এই বুড়ো দৈত্যকে যতটাই কঠোর আর পাষাণ মনে হোক না কেন, কিন্তু মনের দিক থেকে সে এই দুনিয়ার সবচেয়ে একা আর সবার থেকে আলাদা করে দেওয়া দানব ছিল। এমনকি এখন তার এটা ভেবেও চিন্তা হচ্ছিল যে বাইরে যেসব দৈত্য দানবেরা ঘুরে বেড়াচ্ছে তারা যদি একবার সোফির ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো আর সেও তাকে বাঁচাতে পারবে না। এর কিছুক্ষণ পর ওই দানব সোফিকে ওখানে থাকা একটা বড় নৌকোর ওপরে থাকা ব্যারেলের ভিতরে রেখে দেয় আর তাকে ওখানেই ঘুমোতে বলে। তারপর যেই সোফি ঘুমিয়ে পড়ে তখন ওই বুড়ো দানব একটা ঝর্ণার পিছনের রাস্তা দিয়ে দৌড়ে একটা গুপ্ত ঘরে চলে যায়, যেই ঘরের চারিদিকে রং বেরঙের চকমকে কৌটো রাখা ছিল। আসলে এই কৌটোগুলোয় স্বপ্ন ভরা ছিল, যেই স্বপ্নগুলো এই দানব ধরে নিয়ে আসতো, আর সে এই আলাদা আলাদা স্বপ্নগুলো মানুষের দুনিয়ায় গিয়ে ছেড়ে দিয়ে আসতো। ওখান থেকেই সে একটা লাল রঙের কৌটো তুলে নেয় আর তার ঢাকনা খুলে অদ্ভুত কিছু করতে শুরু করে, যেটা আমাদের পক্ষে বুঝে ওঠা অসম্ভব।
শেষে সে ওই কৌটোটা তার মাথার ওপর তুলে একটু নাড়াচাড়া করে, আর এদিকে ঘুমিয়ে থাকা সোফি অচানক ঘুম থেকে জেগে ওঠে। সে ওপর থেকে নিচে তাকিয়ে দেখে যে নিচেই ওই দৈত্য ঘুমিয়ে আছে, যেখানেই তার নাক ডাকার কারণে ওই সম্পূর্ণ নৌকোটা দুলছিল। এটা দেখে সোফি ভাবে যে এটাই পালানোর সবচেয়ে ভালো সুযোগ। তাই সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে যায়, আর যে কোনোভাবে ওই জানালার গ্রিল খুলে চুপি চুপি বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই সে খালি পায়ে ছুটতে শুরু করে। ঠিক তখনই অচানক মাটির নিচে থেকে বিশাল বড় একটা হাত বাইরে বের হয়, আর তাকে ধরে এমনভাবে ওপরে তুলে নেয় যেন কোনো ইঁদুর। সাথে সাথেই সোফি সাহায্যের জন্য চিৎকার করে, আর ওই বুড়ো দানবের ঘরের দিকে তাকিয়ে সাহায্য চাইতে থাকে। কিন্তু এবার ওই বুড়ো দানব একদম চুপ করে থাকে, আর সে ওই গুহার দরজাও বন্ধ করে দেয়। ঠিক তার পরের মুহূর্তেই ওই দানব সোফিকে তার মুখের ওপরে তুলে তাকে আস্ত গিলে ফেলে। তখনই অচানক এক জোরদার চিৎকারের সাথে সোফির ঘুম ভেঙে যায়। আসলে এসব তো শুধুই একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল, যেটা ওই বুড়ো দানব নিজে তার জন্য বানিয়েছিল, যাতে সে এটা বুঝতে পারে যে বাইরের দুনিয়া সত্যি কতটা ভয়ানক। তখনই সোফির ওখানে থাকা ওই বুড়ো দানবের তৈরি করা একটা বোতলের দিকে নজর পড়ে, যেই বোতলে ওই বিশেষ জুস ছিল, যেটাকে সে ফ্রগ স্কটল বলতো। এটা দেখে সোফির একটু আজব লাগে, কেননা সাধারণত জলে থাকা বুদবুদ ওপরের দিকে ওঠে আর ওই জল পান করলে ঢেক আসে, কিন্তু এই বোতলে থাকা তরলের বুদবুদ নিচের দিকে নামছিল। তাই সে ভাবছিল যে এই তরলটা পান করলে কি হবে। তারপর যখন ওই বুড়ো দানব ওই তরলটা পান করে, তখন সোফি ওটার শক্তি বুঝে যায়। তুবড়ি বোমের মতো আওয়াজ শুরু হয়, আর ফুলঝুরির মতো ফোয়ারা বেরিয়ে ওই দানবকে হাওয়ায় তুলে ফেলে। এমনকি তীব্র এই আওয়াজ বাইরে থাকা ভয়ঙ্কর আরো একটা দানবকে আকৃষ্ট করে, যেটা মানুষ খেকো দৈত্যদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দৈত্য ছিল। এমনকি তার তীব্র গন্ধ শোকার ক্ষমতার কারণে সে মানুষের গন্ধ পেয়ে সাথে সাথেই ওই বুড়ো দানবের কাছে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি নতুন কোনো সুস্বাদু খাবার আছে। যার জবাবে তো ওই বুড়ো দানব মানা করে দেয়, কিন্তু ভয়ানক ওই রাক্ষসও এত সহজে মানতে রাজি ছিল না। তাই সে এদিক ওদিক খুঁজতে শুরু করে। সোফিও তাকে দেখার সাথে সাথেই চিনে ফেলে যে এটাই ওই রাক্ষস যাকে সে তার স্বপ্নে দেখেছিল। আর যেই ওই রাক্ষস তাকে ধরতেই যাচ্ছিল, সাথে সাথেই সোফি তিরিং বিরিং করে অর্ধেক কেটে রাখা বড় নাকওয়ালা শশার ভিতরে ঢুকে পড়ে। কিন্তু ভাগ্য তাকে আবার ধোঁকা দেয়। যেই দানব কখনোই সবজি খেত না, সে ওই শশাটা তুলেই খেতে শুরু করে। সোফিও ধীরে ধীরে তার মুখের দিকে পিছলে যাচ্ছিল। তখনই ওই ছোট্ট বুড়ো দানব চিৎকার করে তাকে মনে করিয়ে দেয় যে আরে তুমি তো সবজি খাও না, শুধু মানুষ খাও। এটা শুনে ওই দানবের সর্দার থেমে যায়। তার এই কথাটা সঠিক মনে হয়, যেই জন্য সাথে সাথেই সে ওই শশাটা নিচে ফেলে দেয়। কিন্তু এখান থেকে চলে যেতে যেতে সে টেবিলে থাকা ওই তরলের বোতলটা তুলে নেয়, আর ঢোক ঢোক করে ওই তরল পান করে ওই বুড়ো দানবকে বলে ওঠে যে তুমি দানবের নামে কলঙ্ক। এরপর তার এখান থেকে চলে যাবার পর সোফি ওই শশার ভিতর থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। এখন তার সারা শরীরে ওই স্যাঁতস্যাঁতে আঠালো নোংরা লেগে গেছে, যার ঘেন্নায় তো তার একেবারে নাজেহাল অবস্থা। যেটা দেখে ওই বুড়ো দানবের মুখেও মুচকি হাসি চলে আসে। তারপর ওই বুড়ো দানব সোফিকে গরম জল দিয়ে স্নান করায়, আর আগুনের পাশে বসিয়ে তার শরীর শুকোয়। তার পোশাক পাল্টানোর জন্য সে তাকে কিছু জামা কাপড়ও দেয়। ওখান থেকেই সোফি একটা লাল রঙের জ্যাকেট বেছে নেয়, কিন্তু তাকে এই পোশাক পরে থাকতে দেখে যেন ওই দানব কিছুক্ষণের জন্য হারিয়ে যায়, যেন পুরনো কোনো স্মৃতি মনে পড়ে গেছে। যদিও তার পরের মুহূর্তেই সে ওই ব্যাপারটা এড়িয়ে যায় আর বলে যে সব ঠিক আছে। এরপর ওখানে থাকা গাছের ফাঁপা অংশে সে একটা বিছানা তৈরি করে আর সোফিকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে, কেননা এখন আবার তাকে তার কাজে যেতে হবে। আসলে স্বপ্ন ধরা ছিল তার প্রতিদিনের কাজ। সোফিও জেদ করতে শুরু করে যে এবার তাকেও তার সাথে নিয়ে যেতে হবে। সে তাকে বলে যে সেও তার মতো একা, যার না আছে কোনো ঠিকানা, না কোনো বন্ধু, এমনকি কেউ তাকে কাছে ডাকে না। শেষমেশ ওই বুড়ো দানবের মন গলে যায় আর সে সোফিকে তার সাথে নিয়ে যায়। যাওয়ার পথেই সে সোফিকে বোঝায় যে রাস্তায় থাকা এসব মানুষ খেকো রাক্ষসের থেকে তাকে লুকিয়ে থাকতে হবে আর সামনে থাকা ওই উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছতে হবে। সোফিকে সাথে নিয়ে যেই যাত্রাটা এতটাও সহজ হবে না। সে খুবই ধীরে ধীরে পা টিপে টিপে ওই সব বড় রাক্ষসদের ডেঙিয়ে যাচ্ছিল।
ওখানেই যখন একটা ঘুমন্ত রাক্ষসের হাঁচি আসছিল তখন সে অদ্ভুতভাবে তাকে থামিয়ে দেয়, আর কোনো কাকডাকার আওয়াজে যাতে কারোর ঘুম না ভেঙে যায় তাই সে তার ঠোঁটও চিপে ধরে। সে যে কোনোভাবে ওখান থেকে বেরিয়ে পড়ছিল কি ঠিক তখনই একটা রাক্ষসের তার দিকে নজর পড়ে, আর সাথে সাথেই ভয়ানক ওই রাক্ষস ওই বুড়ো দানবকে ওপরে তুলে ধরে। এটা দেখে তো সোফি ভয় পেয়ে পাশে থাকা একটা গাড়ির ভেতরে ঢুকে বসে পড়ে। এর কিছুক্ষণ পরেই আশেপাশে থাকা অন্যান্য সব দৈত্যরাও জেগে যায়, যার পর তাদের সর্দার একটা খেলা খেলবে বলে সিদ্ধান্ত নেয়। ওখানে থাকা একটা দৈত্য ওই বুড়ো দানবকে পাশে থাকা একটা পাহাড়ের চূড়ার ওপরে নিয়ে যায়, আর ঠিক তার সামনে থাকা অন্য একটা পাহাড়ের চূড়ায় আরো একটা রাক্ষস উঠে দাঁড়িয়ে থাকে, যার হাতে দুটো গাড়ি ছিল, আর ওই দুটো গাড়ির মধ্যেই একটা গাড়ির ভিতরে সোফি লুকিয়েছিল। তারপর তারা ওখান থেকে ওই গাড়িগুলোকে সামনাসামনি টক্কর করানোর জন্য ছেড়ে দেয়। ওখানেই ওই গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হতেই যাচ্ছিল কি ঠিক শেষ মুহূর্তে সোফি ওই গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ওই গাড়ির দিক পাল্টে ফেলে, যেই জন্য সে কোনো রকমে বেঁচে যায়। কিন্তু তাদের এই খেলা এখানেই শেষ হয় না। তারপর তারা ওই বুড়ো দানবকে তুলে বলের মতন এদিক ওদিক ছুঁড়ে মারতে শুরু করে, কিন্তু ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। অদ্ভুত ব্যাপার তো এই ছিল যে ভয়ঙ্কর যেই দানবগুলো কোনো কিছুতেই ভয় পেত না তারা বৃষ্টি দেখে ভয় পেয়ে যায়। তাদের মধ্যে কেউ তো পকেট থেকে ছোট্ট একটা ছাতা বের করে নিজেকে বৃষ্টির থেকে বাঁচানোর চেষ্টা করছিল, কেউ আবার আস্ত গাছ উপড়ে মাথার ওপর রেখে বৃষ্টি আটকানোর চেষ্টা করছিল। আর মুহূর্তের মধ্যেই ওখানকার সবগুলো দানব ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওই বুড়ো দানব বৃষ্টি দেখে ভয় পেত না, তাই সে এই সময়টারই সুযোগ নেয় আর সোফিকে একটা ব্যাগে ভরে ওখান থেকে বেরিয়ে পড়ে। ওখান থেকে কিছুটা দূর যাবার পর সোফি তার কাছে জিজ্ঞেস করে যে যেহেতু এখানকার অন্যান্য সব দানবেরা তাকে বিরক্ত করে সেহেতু সে এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যায় না কেন। এটা শুনে ওই বুড়ো দানব শান্ত স্বরে জবাব দেয়, কেননা এটাই আমার বাড়ি, তাই আমি যদি এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই তাহলে আমি আরো বেশি একা হয়ে যাব। তাই সে এখানে থেকে ভালো সব স্বপ্ন ধরে মানুষের জগতে ছেড়ে দিয়ে আসে, আর এভাবেই সে তার দানব গোষ্ঠীর সব পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে। এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়, আর মেঘ চিরে রাতের অন্ধকারে হেঁটে এগিয়ে যেতে থাকে। অনেকক্ষণ অবধি হাঁটতে হাঁটতে তারা শেষমেশ একটা তারার মতো চকচকে জায়গায় পৌঁছে যায়। ওখানেই তাদের সামনে উজ্জ্বল জলে ভরে থাকা একটা নদী বয়ে যাচ্ছিল। ওই বুড়ো দানবটা ওই নদীতে লাফায়, তাকে লাফাতে দেখে সোফিও উত্তেজিত হয়ে তার পিছনে লাফ দেয়। ঠিক তার পরের মুহূর্তেই সোফি ওই জলের নিচে নিজেকে উল্টো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। ওখানে গিয়েই তারা দুজন স্বপ্ন ধরতে শুরু করে। ওখানেই সোফি একটা লাল রঙের স্বপ্ন ধরে ফেলে। এটা দেখে ওই বুড়ো দানব সাথে সাথেই ওই স্বপ্নটা তার হাত থেকে নিয়ে নেয়, কেননা স্বপ্ন যত বেশি লাল তত বেশি ভয়ানক হয়। এভাবেই কিছুক্ষণ স্বপ্ন ধরার পর তারা দুজন আবার ওখান থেকে বেরিয়ে আসে। এসবের মধ্যেই সোফির এমনটা মনে হচ্ছিল যে এই বুড়ো দানবটা এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ ছিল। এখন তাদের পরবর্তী কাজ ছিল এই সব স্বপ্নগুলো মানুষের দুনিয়ায় ছেড়ে দিয়ে আসা, যেই জন্য তারা দুজন মানুষের দুনিয়ায় চলে যায়। এখানে এসে ওই বুড়ো দানব মানে বিএফজি একটা ঘরের জানালা দিয়ে ওই ঘরের ভিতরে শুয়ে থাকা একটা বাচ্চার দিকে একটা নীল স্বপ্ন ছুঁড়ে দেয়, যেটা খুব সুন্দর একটা স্বপ্ন ছিল। তার একটু পরেই ওই ছোট্ট বাচ্চা ছেলেটির মুখে মুচকি হাসি চলে আসে। সব স্বপ্ন বিতরণ করার পর তাদের দুজনকে আবার সকাল হবার আগেই দানবের দুনিয়ায় ফিরে যেতে হবে। যাওয়ার পথে ওই বুড়ো দানব সোফিকে ঠান্ডার থেকে বাঁচানোর জন্য কম্বল বাইরে বের করতে চায়, কিন্তু সে তার কাছে ওই কম্বল খুঁজেই পায় না। তখনই তার মনে পড়ে যায় যে দিনের বেলা ওই সব দানবদের সাথে ঝামেলা করার সময় হয়তো তার কাছ থেকে ওটা পড়ে গেছিল। এটা দেখে সে চিন্তায় পড়ে যায় যে এখন হয়তো অন্যান্য সব রাক্ষসগুলো সতর্ক হয়ে গেছে, যে নিশ্চয়ই তাদের দুনিয়ায় বাইরের কেউ এসেছে। তাই তখন সে সিদ্ধান্ত নেয় যে সে সোফিকে আবার তার বাড়িতে ছেড়ে আসবে। সে সোফিকে বলে যে সে যেই লাল জ্যাকেটটা পরে আছে ওই জ্যাকেটটা আগে একটা ছোট্ট ছেলের ছিল, তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গেছিল, কিন্তু একদিন অন্য সব দৈত্যরা তাকে ধরে আস্ত গিলে খেয়ে ফেলে। তার মুখে এসব শুনে সোফি তাকে বলে যে সে মরতে ভয় পায় না, তার তো ভয় লাগে একা থাকতে। তবুও ওই বুড়ো দানব তার কথা মানতে চায় না, কেননা সে ওই একই ব্যথা আবার সহ্য করতে চায় না। যার পর সোফি বাধ্য হয়ে আবার ওই অনাথ আশ্রমে ফিরে আসে, কিন্তু সে হার মানে না। সে মনে মনে একটা প্ল্যান বানায় আর অচানক জানালা থেকে নিচে লাফায়। এসব দেখে আবার ওই বুড়ো দানবের মন গলে যায়, আর আবার সে সোফিকে তার সাথে নিয়ে যাবে বলে ঠিক করে।
তারপর তারা দুজন যেই ওই দানবের দুনিয়ায় ফিরে আসে তখন তারা দেখে যে সব দানবরা তো সোফিকেই খুঁজছে। তাদের সর্দার ওখানকার সব দৈত্যদের ওই কম্বল শুকে তার গন্ধ মনে রাখতে বলে, যার পর সব জায়গায় তার খোঁজ শুরু হয়ে যায়। তারা এই জায়গার প্রতিটা কোনায় কোনায় খুঁজে দেখে, আর এসবের মধ্যেই তারা ভিএফজির এতদিন ধরে জড়ো করা সব স্বপ্নের কৌটোগুলো ভেঙে ফেলে। তার এত পরিশ্রমের ফল এভাবে নষ্ট করে ফেলতে দেখে এবার ওই বুড়ো দানব আর নিজেকে আটকে রাখতে পারে না। সে তার হাতে মশাল তুলে নেয় আর ওই সব দানবের বিরুদ্ধে জল ব্যবহার করে তাদের মোকাবিলা করতে শুরু করে। শেষমেশ সে ওই সব রাক্ষসদের ওখান থেকে তাড়িয়ে দেয়। তখনই সোফির মাথায় চমৎকার একটা প্ল্যান আসে যাতে চিরদিনের জন্য এই সমস্যাটা দূর হয়। সে বিএফজিকে একটা ভয়ানক স্বপ্ন তৈরি করতে বলে যেখানে এই সব রাক্ষসরা বাচ্চাদের খেয়ে ফেলছে। তারপর ওই স্বপ্নটা মানুষের দুনিয়ার রানীর কাছে পাঠিয়ে দেওয়া হবে যাতে সে এই সব দানবের অস্তিত্বের ব্যাপারে জানতে পারে। ভয়ানক ওই স্বপ্নে তারা নিজেদেরকেও যোগ করে। তারপর তারা দুজন চুপি চুপি ওই রাজপ্রাসাদে পৌঁছে যায় আর ভয়ানক ওই স্বপ্নটা ফু মেরে রানীর কাছে পাঠিয়ে দেয়। ঠিক তার পরের মুহূর্তেই মহারানী ভয় পেয়ে জেগে যায়। তখনই সে ওখানে ওই জানালায় সোফিকে দেখতে পায়, হুবাহু অমনটাই যেমনটা সে স্বপ্নে দেখেছিল। প্রাসাদের নিচে উঠোনে ওই বুড়ো দানব বসেছিল। এখন রানীর সব কিছু বিশ্বাস হয়ে যায় যে এই সব সত্যি ছিল, যার পর মহারানী ধুমধাম করে তাদের স্বাগতম জানায়। প্রাসাদের কর্মচারীরা সিঁড়ি লাগিয়ে বিএফজির মুখে খাবার তুলে দিচ্ছিল। ওখানে সেও অনেক মজায় মজায় খাবার খাচ্ছিল। এর পরিবর্তে সে তাদেরকে তার কাছে থাকা 82 বছরের পুরনো বিশেষ জুস খেতে দেয়, যেই জুসটা ওখানে থাকা সবাই এক ঢোক করে মিলেমিশে খেয়ে নেয়। এমনকি মহারানী এবং মহারানীর পালতু কুকুরও ওই জুস খায়। ঠিক তার পরের মুহূর্তেই সম্পূর্ণ রাজপ্রাসাদে নানান রকমের আওয়াজের বর্ষা শুরু হয়ে যায়। খাওয়া দাওয়া করার পর মহারানী তার সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আর তিনি তার সব সেনাদের তার সাথে পাঠিয়ে দেয়, যাদেরকে বিএফজি সোজা তার দানবের দুনিয়ায় নিয়ে যায়। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগে বিএফজি ওইসব রাক্ষসদের জন্য এমন একটা স্বপ্ন তৈরি করে যেটা তাদের এমন আচরণ থামাতে পারে আর তাদেরকে এটা অনুভব করাতে পারে যে এই অবধি তারা কতটা খারাপ কাজ করেছে। কিন্তু যেই সে তাদের কাছে স্বপ্ন ফু দিতে যায় তখনই বিএফজির মনে পড়ে যে তার স্বপ্ন ছুড়ে দেওয়া ওই লাঠিটা তো সে মনের ভুলে রাজপ্রাসাদেই ছেড়ে রেখে এসেছে। কিন্তু তা সত্ত্বেও সোফি থামতে রাজি ছিল না। সে উত্তেজিত হয়ে ওই স্বপ্নের বোতলটা মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলে আর তার পরের মুহূর্তেই ওই সব স্বপ্নগুলো ছুটোছুটি করে ওখানে থাকা দানবের সর্দারকে ছেড়ে বাকি সব দানবের ঘুমের ভিতরে ঢুকে যায় আর নিমেষের মধ্যেই যেন তাদের সবার শক্তি শেষ হয়ে যায়। এসবের মধ্যেই দানবের সর্দার রেগে গিয়ে ওই বুড়ো দানবকে ধরে ছিঁড়ে ফেলতেই যাচ্ছিল কি ঠিক সময়ে মহারানীর সেনাবাহিনী এখানে চলে আসে আর তারা চারিদিক থেকে এই সব রাক্ষসদের ঘিরে ফেলে। ওই সব সেনারা লাফিয়ে লাফিয়ে এখানে থাকা সব দানবদের জাল দিয়ে আটকে ফেলছিল। শেষমেশ ওই সব দানবদের নির্জন একটা দ্বীপে ছেড়ে আসা হয়, যেই ছোট্ট দ্বীপের চারিদিকে জলে ভরা ছিল। আর এই সব দানবেরা জল দেখে ভয় পাওয়ার কারণে তারা এই জায়গা ছেড়ে কোথাও পালাতে পারবে না। এখান থেকে চলে যাবার সময় বিএফজি তাদের জন্য এখানে অনেকগুলো বড় নাকওয়ালা শসা এবং আরো কিছু সবজির বীজ দিয়ে যায়, যার মানে এখন থেকে তাদেরকে সারা জীবন তাদের এই সব অপছন্দের জিনিসগুলোই খেয়ে বেঁচে থাকতে হবে। সোফি আর বিএফজির এমন সাহসিকতা দেখে মহারানী তাদেরকে রাজপ্রাসাদে থাকার আমন্ত্রণ জানায় আর সারা দেশের সমস্ত বাচ্চাদের জন্য একটা সুরক্ষিত পরিবেশের সুনিশ্চিত করে। কিন্তু বিএফজি আবার তার দুনিয়ায় ফিরে যাবে বলে ঠিক করে, কেননা তাকে আবার তার কাজে যেতে হবে, মানে ভালো ভালো স্বপ্ন ধরে মানুষের দুনিয়ায় ছেড়ে দেওয়া। ওখানেই সোফি যতই সে আর দানবের দুনিয়ায় ফিরে যেতে না পারুক, কিন্তু এখন আর মোটেও সে একা ছিল না। যখনই তার বিএফজির কথা মনে পড়তো তখনই সে আকাশের দিকে তাকিয়ে বিএফজির সাথে কথা বলতো আর কোথাও না কোথাও ঠিক ওই সময়ই বিএফজিও তাকে অনুভব করত। তো বন্ধুরা, কাহিনীটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল অবশ্যই অন করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।